আর সফলতা পেয়েছি। এটা হলো আমাদের বাস্তবতা। আর যারা রূপকথা মনে করছেন তারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের যে সমস্ত নেতারা কলকাতায় বসে 5 স্টারের হোটেলে মুক্তিযুদ্ধের গল্প শুনতেন এবং সময় কাটাতেন, বাংলাদেশে ফিরে এসে বড় মুক্তিযুদ্ধ হয়েছিলেন, আজ তাদের কাছে বাংলাদেশ একটি রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। কলকাতা বসে, দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখছেন কিভাবে বাংলাদেশের এত বড় নির্মম হত্যাযজ্ঞের পরে মুখ উঁচিয়ে বুক উঁচিয়ে কথা বলার চেষ্টা করছেন তারা। আপনারা যারা আজকে অর্জন খুঁজছেন, সালাউদ্দিন দোলন সাহেব অর্জনের একটা ফিরিস্তি দিয়ে গেছে। এই বিপ্লব সবার অ্যাঙ্গেল থেকে সবাই ব্যাখ্যা করতে পারেন। আমরা এই অর্জনকে এমন একটি অর্জন দেখছি, গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে একটি মানুষও গুমের শিকার হয়নি। এটা আমাদের অর্জন। গত 1 বছর সময়ের মধ্যে হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের, সেটারও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি। গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে একটিও মিথ্যা গায়েবী মামলা পুলিশ বাদী হয়ে করেনি। এটা আমাদের অর্জন। আপনারা যারা অর্জনের কথা খুঁজছেন, আমরা অনেক অর্জন করেছি, তবে সবচেয়ে বড় অর্জন হলো আমাদের অনেক পথ আছে, অনেক মত আছে, কিন্তু আমাদের সব পথ সব মত এক শিবিরে এসে এক জায়গায় এসে মিশেছে। সেই জায়গার নাম হলো হাসিনা হটাও, ফ্যাসিস্ট হটাও। আমরা এখানে ঐক্যবদ্ধ আছি, আমরা সবাই এক কাতারে আছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেটা করব। বন্ধুরা আমার, আপনারা বলছেন বিচারের কথা, যারা শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি উঠেছে, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছি তাদেরকে। যারা আমার স্বজনকে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে পঙ্গু করেছে, আমার শিশু নাবালক বাচ্চাকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, তাদেরকে স্বল্পতম সময়ের মধ্যে আমরা বিচারের মুখোমুখি করেছি। এই বিচার করতে যে আজকে উদ্বোধনী ভাষণে বলেছি, আমার এই রাষ্ট্র অতটা নির্মম হবে না যতটা নির্মম হয়েছিল ইংল্যান্ডের রাষ্ট্র ব্যবস্থা 1661 সালে তৎকালীন শাসক অলিভার ক্রমওয়েলের ফাঁসি কার্যকর করতে যে। অলিভার ক্রমওয়েল গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে সে দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করে যখন শাসন করছিলেন, শাসন করতে যে এক পর্যায়ে সে হয়ে ওঠে খুনি, জড়িয়ে পড়ে মানবতা বিরোধী অপরাধে, জড়িয়ে পড়ে জেনোসাইডে। তারপর তার পতন হয়, তার মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু হয় কিডনিজনিত রোগে। অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পরে যে শাসক আসে, রাজা 2য় চার্লস, সে এসে কবর থেকে অলিভার ক্রমওয়েলের পচা গলা লাশ তুলে এনে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়েছিলেন গণহত্যার দায়ে। আমরা বলেছি আমরা অতটা নিষ্ঠুর নই, আমরা সর্বোচ্চ শাস্তি চাই আইনি পরিকাঠামোর মধ্য দিয়ে। অলিভার ক্রমওয়েলের পচা গলা লাশ ফাঁসিতে ঝুলিয়ে তার 2 জন সহযোগী সহ তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে লাশের পর বডিটা কবরে পাঠিয়ে দিয়ে তার মস্তিষ্কের মধ্য দিয়ে লোহার রড ঢুকিয়ে 20 বছর তাদের পার্লামেন্টের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল।
আমরা সেই অলিভার আমরা অলিভার ক্রমওয়েলের সেই মৃত্যুদণ্ডের উদাহরণ এনে বলেছি, তার মগজকে, তার মাথার খুলিকে 20 বৎসর পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে লোহার রড মাথার মধ্য দিয়ে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এর 300 বৎসর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কাছে তাকে সমাধিস্থ করা হয়েছে। আমরা বলেছি আমার এই রাষ্ট্র অতটা নির্মমতার জায়গায় যাবে না। আমাদের রাষ্ট্র সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেই শাস্তি আমরা দাবি করেছি। সেই পরিকাঠামোর মধ্য দিয়ে আমরা একটি বিচার ব্যবস্থা সম্পন্ন করতে চাই। আমাদের কাছে ব্যক্তিগত শত্রুতা বড় বিষয় নয়। আমরা বলেছি এই বাংলাদেশে এই বিচারটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আর যাতে কখনো দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে আর যাতে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কাউকে না হতে হয়, বাংলাদেশে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কাউকে যাতে গুমের শিকার হতে না হয়, আর যাতে কাউকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার না হতে হয়, সে কারণে এই বিচার আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং ঐতিহাসিকভাবে এই বিচারের গুরুত্ব অন্যরকম। বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু এই উপমহাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি বিচার ব্যবস্থায় গোটা জাতিকে আমরা টেলিভিশনের মাধ্যমে অংশগ্রহণ এবং দেখার সুযোগ করে দিয়েছি। আমাদের স্বচ্ছতার জন্য এই বিচার ব্যবস্থাকে আমরা কোনো চোরাবালি সময়ের সন্ধিক্ষণে হারিয়ে যেতে দেব না, এটাকে প্রশ্নবিদ্ধ হতে দেব না। আমাদের কাছে ইতিমধ্যে আমাদের চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন এমন এমন সলিড এভিডেন্স আছে যে এভিডেন্স উপস্থাপন করলে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের বিচারকই অপরাধীর অপরাধ প্রমাণ করতে সক্ষম হবেন। সে কারণে আমাদের কোনো চোরাবালি পথ খোঁজার প্রয়োজন নাই। আমরা সেই বিচার প্রক্রিয়ার পথ ধরে এগিয়ে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি আমরা যে কঠিন শপথ নিয়েছি, আমরা শহীদদের রক্তের কাছ থেকে যে শপথ নিয়েছি, আমরা শহীদের রক্তের কাছ থেকে যে শপথ নিয়ে ঋণবদ্ধ হয়েছি, সেই শপথের পথ ধরে এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশে আগামী প্রজন্মের বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারব। যদি আমরা ব্যর্থ হই, শহীদের আত্মা কষ্ট পাবে। যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশে গণতান্ত্রিক পথ হারাবে। যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশ তার স্বাধীন সার্বভৌমত্ব হারাতে বসবে। কারণ আমাদের দিকে শকুনের চোখ অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। আমরা ব্যর্থ হলে আমাদের ব্যর্থতার ইতিহাস লেখা হবে ভীরু কাপুরুষের উপমার মতো। সে কারণে আপনারা যে যেখানে আছেন, আপনাদের উপলব্ধি থেকে এই বিপ্লবকে, এই সংগ্রামকে, এই সফলতাকে যেভাবেই দেখেন, বিতর্কের জায়গায় রাখেন, দ্বন্দ্বের জায়গায় না নিয়ে যে আপনাদের মত থাকবে, পথ থাকবে, মতামত থাকবে, কিন্তু সেটা এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না যাতে করে 2 দিন পরে মানুষ বলতে বাধ্য হয় ফ্যাসিস্টরাই ভালো ছিল। আমরা সেই জায়গা যেতে চাই না বন্ধুরা আমার। আর চাই না বলে সবাইকে সহনশীল হওয়ার জন্য, সবাইকে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য
আমরা এক কাতারে নিয়ে যেতে চাই। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর এই বিপ্লবকে, জুলাই বিপ্লবকে বিচ্ছিন্নভাবে না দেখে একে অন্যের পরিপূরক। আমার 71-এর মুক্তিযুদ্ধ যেমন 52-এর ভাষা আন্দোলনের চেতনার থেকে উচ্চারিত, আমার 90-এর গণ অভ্যুত্থান যেমন 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা উচ্চারিত হয়েছি, আমার 24-এর এই বিপ্লব 52, 71, 90-এর সিঁড়ি পূর্বে সেই রাজপথের পথ ধরেই আমরা এই সংগ্রামের বিজয় অর্জন করেছি। এই চেতনা ধারণ করে একটার সাথে আরেকটাকে সাংঘর্ষিক জায়গায় না নিয়ে আমরা যদি একটি যৌক্তিক জায়গায় যেতে পারি, আমরা নিশ্চয়ই একটি সোনালী বাংলাদেশ গঠন করতে পারবো, সোনার বাংলাদেশ গঠন করতে পারবো। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমরা আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের, সেই বিজয়ের মিছিলে আমরা হাঁটতে পারবো। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।